ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। র্যাঙ্কিংয়ে 10-এ নেমে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে ঝুঁকির মুখে বাংলাদেশ। সরাসরি 8 দল খেলবে 27 বিশ্বকাপে, যেখানে বাংলাদেশের সামনে আছে 29 ম্যাচ। এদিকে 19 বছর পর ওয়ানডে ফরম্যাটে 10-এ নামায় হতাশ সমর্থকরা। ক্লোজ ডোর অনুশীলনে তাহিদ হৃদয় ও জাকের আলী অনেক, 2 ক্রিকেটার আর 4 কোচ। মঙ্গলবারও গণমাধ্যমের জন্য বরাদ্দ 15 মিনিটে ছিলেন এই 2জন ক্রিকেটার। তবে জাতীয় দলের এই অনুশীলনের চেয়েও জোরে সোরে আলোচনায় যে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিংয়ের অবনমন। 2006 সালের পর আবারও ওয়ানডেতে 10-এ টাইগাররা। গত 1.5 বছরে 11 ম্যাচে মাত্র 3 জয়ে দলের এমন অবস্থানে হতাশ সমর্থকরাও। বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে কম সুযোগ সুবিধা পেয়েও আফগানিস্তানের মতো একটি দল অবস্থান করছে সাথে। সেখানে বাংলাদেশকে যদি আমরা 10-এ দেখি একজন বক্তা হিসেবে, সেটা অবশ্যই আমাদের জন্য কষ্ট। যেখানে বাংলাদেশ ওডিআইতে 6তম ছিল, সেখানে আজকে 10 নম্বর পজিশনে চলে গেছে। এই 10 দলের মধ্যে আমরাই যদি 10 নম্বরে থাকি, তাহলে আমাদের এই জিনিসটা মেনে নেওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার। দর্শকরা মুখ ফিরে নেবে, সেটা তো অবভিয়াসলি। আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী এখন মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কেনিয়ার মতো। একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটা মানতে ভীষণ কষ্ট হচ্ছে। এমনকি শঙ্কা আছে 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়েও। উইজডেনের দেয়া তথ্য অনুযায়ী 2027 সালের 31 মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকা দলই যাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। বিশ্বকাপের বাকি তো এখনও লম্বা পথ। এফটিপি অনুযায়ী হাতে আছে বাংলাদেশের 29টি ওয়ানডে। সেই যাত্রাটা সহজ করতে চেয়ে রঙিন হতে হবে সাদা বলের পারফরমেন্সটা। মাশরাফি, তামিম, সাকিব, রিয়াদ, মুশফিকদের পর বাংলাদেশের ক্রিকেটে যে পালাবদল চলছে তা স্পষ্ট দলীয় পারফরমেন্সেই। র্যাঙ্কিং অনুযায়ী আফগানিস্তানও এখন বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। তাহলে প্রশ্ন, এত বছরে উন্নতিটা আসলে হচ্ছে কোথায়? নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ওয়ানডে ফরম্যাট এখন শীর্ষ 7-এ আফগানিস্তান। বিপরীতে নিজেদের সবচেয়ে শক্তিমত্তার জায়গা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ এখন তলানিতে। 19 বছরে আন্তর্জাতিক ক্রিকেট তো বহু দূরে গিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা কত দূরই বা এগোলো? প্রশ্ন আসে যে অর্জনের কথা বলা হয়, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সেই অর্জনটাই বাকি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আসলে খুবই কষ্টেরই ব্যাপার, অন্তত ভক্তদের জন্য এটা। হোপফুলি বাংলাদেশ ওয়ানডে সহ অন্যান্য ফরম্যাটেও এগিয়ে যাবে ভবিষ্যতে র্যাঙ্কিংয়ে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন স্বাধীন ইসলাম। 3 ম্যাচে এই লেগ স্পিনারের ঝুলিতে 6 উইকেট। ইকোনমিটাও দেখার মতো, 4.5-এর কম। লালমনিরহাটের স্বাধীন শোনালেন তার লেগি হয়ে ওঠার গল্প। একেবারে অফ স্ট্যাম্পে পড়ে ভেতরের দিকে ঢুকছিল। একটা প্রশ্ন, লেগ স্পিনার তো বাংলাদেশে এমনিতেই কম, তার উপরে অনবরত গুগলি করতে পারার সামর্থ্য ঠিক কজনের আছে? যদি একজন লেগিও অবলীলায় গুগলি মারতে পারেন, সেই নামটা হতে পারে স্বাধীন ইসলাম। 2 উইকেট ইতোমধ্যেই নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলেছিলেন স্বাধীন। 3 ম্যাচে এই লেগির ঝুলিতে 6 উইকেট। ইকোনমিটাও দেখার মতো, 4.5-এরও কম। লালমনিরহাটের স্বাধীন শোনালেন কেন তার লেগি হয়ে ওঠা। আমি ছোট থেকেই পড়াশোনায় আর কি তেমন অত ইয়ে ছিল না, তো পড়াশোনায় আর কি ওরকম মনোযোগ ছিল না আমার। তো ভাবছি যে ক্রিকেট প্র্যাকটিস করতাম আর কি। আশেপাশে সবাই বলতো ভালো লেগ স্পিন করো, সেই তো ওইখান থেকে আর কি লেগ স্পিন করাটা শুরু। আজ থেকে 7-8 বছর হয়ে যাচ্ছে আর কি লেগ স্পিন। তো ওখান থেকে আস্তে আস্তে আর কি জেলা পর্যায়ে খেলা, বিভাগীয় পর্যায়ে খেলা। জি অবশ্যই অ্যাজ এ লেগ স্পিনার হিসাবে আসলে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, ম্যাচ খেলা। আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুশি আর কি। প্রিমিয়ার লিগে বড় ভাইরা আর কি অনেক সাপোর্ট করেছে। সৌম্য ভাই, আফিফ ভাই, যারাই আর কি ছিল বড় ভাইরা, খুবই সবাই আর কি অনেক কনফিডেন্স দিছে, অনেক আর কি সাপোর্ট করছে আমার। লেগ স্পিনার হলেও স্বাধীনের আইডল সাকিব আল হাসান। অন্য অনেক ক্রিকেটারের মতো এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখেই স্বাধীন শিখেছেন, বড় হওয়ার স্বপ্ন বুনেছেন। ক্রিকেটে আমার আদর্শ সাকিব ভাই। কথা হয় না, একসাথে বোলিং করছিলাম সিলেটে, বিপিএলে বোলিং করছিলাম আর কি, তখন রংপুর রাইডার্সের হয়ে, তখন আর কি একসাথে বোলিং করছিলাম সাকিবের সাথে। বর্তমানে অনূর্ধ্ব 19-এর যে দলটা শ্রীলঙ্কায়, সেই ব্যাচের সদস্য স্বাধীন। ইউএইর বিরুদ্ধে লঙ্গার ভার্সনে খেলেও ফেলেছেন। সেই দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেন তাকে প্রিমিয়ার লিগে সুযোগ করে দিয়েছিলেন। ডেফিনেটলি এটা আসলে আমাদের জন্য অনেক ইন্সপায়ার করে।
অ্যাজ এ লেগ স্পিনার আসলে দেখবেন যে বাংলাদেশের লেগ স্পিনারদের কিন্তু ওইভাবে ইয়ে করে না আর কি। তো আমাকে আর কি এরকম অপরচুনিটি একটা সুযোগ করে দিয়েছে নাজমুল স্যার, তাকে অসংখ্য ধন্যবাদ, আসলে ধন্যবাদ জানাই, আসলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আর কি। বর্তমানে এ দলের অনুশীলনে সাহায্য করতে সিলেটে আছেন স্বাধীন ইসলাম। খালিদকে তিনি এখন পর্যন্ত যতগুলো বল করেছেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। কুমিল্লাকে হারিয়ে ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল কিশোরগঞ্জ। কুমিল্লা জেলাকে ১৮৪ রানে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব পেল কিশোরগঞ্জ জেলা। কক্সবাজারে টস জিতে আগে ব্যাট নেয়া কিশোরগঞ্জ প্রথম ইনিংসে করে ২৪৪ রান। জাহিদুজ্জামান ও রেদওয়ান করেন যথাক্রমে ৪১ ও ৪৫ রান। রান আসে হাফিজ ও শরীফের ব্যাটেও। কুমিল্লার হয়ে ৩ উইকেট করে পান আশরাফুল ও স্বপন। অন্যদিকে নিজেদের প্রথম ইনিংসে তৌফিক মাহমুদুলের বোলিং তো পেয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় কুমিল্লা। পরের ইনিংসে আমির হোসেনের 50-তে ১৭৪ রানে থামে কিশোরগঞ্জের দ্বিতীয় ইনিংস। জবাবে পরান রুবেল মিয়ার 50-র পরও ১৫২ রানে থেমে যায় কুমিল্লা। শেষ ইনিংসে একাই ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শরীফুল। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে উইন্ডিজ। ৬ ওয়ানডের এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সফর শুরু হবে চলতি মাস থেকে। ২১ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে ওয়ানডে সিরিজ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ২৯ মে। ওয়ানডের পর ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচে টি-20 সিরিজও খেলবে ক্যারিবিয়ানরা। দলে ফিরেছেন চোটের কারণে ছিটকে পড়া ২ পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। এছাড়া ১৮ বছর বয়সী কিপার ব্যাটার জুয়েল অ্যান্ড্রু ফিরেছেন এই স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর পরিবর্তন এসেছে ক্যারিবিয়ানদের কোচিং স্টাফে। নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে এই সিরিজ থেকেই বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পেসার রবি রামপাল। ৫০ রুপি পারিশ্রমিকে খেলতেন টেস্ট ক্রিকেটাররা। দিনপ্রতি ৫ রুপি করে পেতেন রঞ্জির খেলোয়াড়েরা। মুম্বাইয়ে বিসিসিআইয়ের আজকের অবস্থানের পেছনের গল্প শোনালেন রত্নাকর শেঠি। ৫০০ বর্গফুটের রুম থেকে শুরু হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের পথ চলা, জানান বিসিসিআইয়ের সাবেক এই জেনারেল ম্যানেজার। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বললে সংশয় ছাড়াই সবার ওপরে থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, যাদের বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯,০০০ কোটি রুপি। এমনকি জাতীয় দলের ক্রিকেটার সহ ঘরোয়া টুর্নামেন্টের খেলোয়াড়রাও উপার্জন করেন মোটা অঙ্কের টাকা। কিন্তু একটা সময় একেবারেই অর্থশূন্য ছিল বিসিসিআইয়ের কোষাগার। মুম্বাইয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্মৃতিচারণ করেন বিসিসিআইয়ের সাবেক জেনারেল ম্যানেজার রত্নাকর শেঠি। মনে করিয়ে দেন ক্রিকেটারদের ৫ রুপি বেতনের কথাও। বর্তমান ক্রিকেটারদের হয়তো বিশ্বাস হবে না, সেই আমলে জাতীয় দলের একজন টেস্ট ক্রিকেটার পেতেন প্রতিদিন ৫০ রুপি, আর রঞ্জি ট্রফির ক্রিকেটাররা পেতেন ৫ রুপি। কিন্তু সেসব নিয়ে কাউকে রাগ করতে দেখিনি। ৫০০ বর্গফুটের এক রুম থেকে বিসিসিআইয়ের আজকের অবস্থানের কথা তুলে ধরেন রত্নাকর শেঠি। একটা মাত্র রুমের অফিস নিয়ে শুরু হয়। ব্রাবন স্টেডিয়ামের একটা ফ্লোরে কাজ চলত। একতলায় বোম্বে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস, আরেক তলায় বিসিসিআইয়ের অফিস। ৫০০ বর্গফুটের একটা অফিস। এবার বোঝেন কোথা থেকে কোথায় এসেছে এখন। রসায়নের অধ্যাপক থেকে ১৯৭৫ সালে মুম্বাইয়ের উইলসন কলেজের ক্রিকেট পরিচালনা পর্ষদে যুক্ত হন রত্নাকর শেঠি। সেখান থেকে উঠে আসেন বিসিসিআইতে। এরপর লম্বা সময়ের ক্যারিয়ারে ইতি টানেন জেনারেল ম্যানেজার হিসেবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে জয়ের দিনে তার দুর্দান্ত পারফরমেন্সের পর এই পুরস্কার পেলেন তিনি। চলতি সপ্তাহেই আবার হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। লাল সবুজের জার্সি গায়ে তুলতে এখন শুধু প্রয়োজন ফিফার অনুমোদন। স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটি সপ্তাহ পার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট, সেই সাথে নাম লিখিয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে সপ্তাহ সেরা দলে। আনন্দের জোয়ারে ভাসছেন এই সেন্টার মিডফিল্ডার। কাভালরির হয়ে গত ম্যাচেই প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন সমিত সোম। পুরো সময় সামলেছেন সেন্ট্রাল মিডফিল্ড, সেই সাথে গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। কাভালরির দাপুটে পারফরমেন্সের ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী এই ফুটবলার। সে কারণেই সমিত জায়গা করে নিয়েছেন এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে। ইয়র্কের বিপক্ষে ম্যাচ খেলার দিনও বাংলাদেশি হয়ে ওঠেননি সমিত, তবে সেই ম্যাচের স্বীকৃতি পেলেন এমন এক দিনে যেদিন সমিতের নামের পাশে জুড়ে যায় বাংলাদেশের নাম। সব বাধা পেরিয়ে এখন শুধু এক কদম দূরে আছেন এই ফুটবলার। আপাতত ফিফার ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নটা পূরণ হবে সমিত সোমের জন্য।
এদিকে দেশে আসার জন্য তৈরি হচ্ছেন ফাহমিদুল ইসলামও। ইতালির সিরিয়া ডি লিগের ক্লাব ওলবিয়া কালসিওর হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে দেখা যায় তাকে। এর আগে লিভর্নের হয়ে 2 ম্যাচ ও লিগার্নের হয়ে খেলেছিলেন 6 ম্যাচ, তবে পাননি কোনো জালের দেখা। ইউরোপের লিগে সিনিয়র দলের হয়ে খেলার অভিজ্ঞতার জন্য বাংলাদেশের কোচ হাভিয়ার ক্যাব্রেরার নজরে আসেন ফাহমিদুল। 2025 সালের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য ঘোষিত 38 সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফাহমিদুলকে অন্তর্ভুক্ত করা হলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি মূল দলে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাত 1টায় ইন্টার মিলানের আতিথ্য নেবে বার্সেলোনা। প্রথম লেগের লড়াই 3-3 গোলে ড্র হওয়ায় কোনো দলই পাবে না বাড়তি সুবিধা। তবে ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার কীর্তি করতে চায় ইন্টার। অন্যদিকে পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা বার্সেলোনা জয় পেলে খেলবে ষষ্ঠ ফাইনাল। 2010 সালে নিজেদের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ইন্টার মিলান। হোসে মরিনিওর অধীনে সেই ক্যাম্পেইনেও সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়েছিল ইন্টার। এবারও নিশ্চিতভাবে বার্সাকে হারিয়ে 15 বছরের শিরোপা খরা কাটাতে চায় ইতালির জায়ান্টরা। প্রথম লেগে বার্সার মাঠে 3 গোল দেয়া ইন্টার এই ম্যাচে বড় ধাক্কা খাচ্ছে অধিনায়ক ও দলের টপ স্কোরার লৌথারো মার্টিনেজের ইনজুরিতে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই আর্জেন্টাইনকে বসে থাকতে হবে মাঠের বাইরে। আক্রমণে তাই থুরামের পাশাপাশি মেহেদি তারেমি অথবা মার্কো আর্নাউটোভিচের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে। ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাভার খেলা নিয়েও আছে শঙ্কা। তবে ইন্টারকে বাড়তি অনুপ্রেরণা দেবে বার্সার অতীতের দুর্বল পরিসংখ্যান। ইন্টারের মাঠে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে মাত্র 1টিতে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। বার্সেলোনা এই মৌসুমে ইতিমধ্যেই 2টি শিরোপা জিতেছে, আরও 2টি জয়ের সুযোগ আছে। এটাই প্রমাণ করে তারা কতটা ভালো দল। তবে আমরাও সেরাটা দিতে প্রস্তুত। কেবল 90 নয়, 120 মিনিট খেলার প্রস্তুতি নিতে হবে। পেনাল্টির ভাবনাও থাকতে হবে। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচ হলেও ফেভারিট হিসেবে মাঠে নামছে বার্সেলোনা। দলটির জন্য সুখবর আছে, ইনজুরি কাটিয়ে ফিট হয়েছেন মৌসুমে বার্সেলোনার টপ স্কোরার লেভানডস্কি। তবে কোচ হ্যান্সি ফ্লিক নিশ্চিত করেছেন লেভা থাকবেন না শুরুর একাদশে। ফেরান তোরেস থাকবেন বার্সেলোনার নাম্বার 9-এর দায়িত্বে। তবে চোট কাটিয়ে ফিরলেও নিয়মিত গোলরক্ষক টের স্টেগনের বিপরীতে ইনফর্ম সেজনিকে গোলবারের দায়িত্ব দেবেন হ্যান্সি ফ্লিক। আমরা সেরাটা দিতে মাঠে নামবো। দলের প্রতি পূর্ণ আস্থা আছে আমার। লেভানডস্কি ফিট রয়েছে, তবে বেঞ্চে থাকবে। প্রয়োজন হলে বদলি হিসাবে মাঠে নামবে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। প্রথমবার পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। পর্তুগাল অনূর্ধ্ব 15 দলের হয়ে খেলবেন CR7 পুত্র। ক্রিশ্চিয়ানো জুনিয়র রিয়াল মাদ্রিদের একাডেমিতে খেলেছেন, তবে CR7 ইউভেন্টাসে যাওয়ার পর আলোয় আসে জুনিয়র, যেখানে বয়সভিত্তিক দলে আলোকার এসে। এরপর ম্যানচেস্টার ঘুরে রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলাল নাসরে খেলছেন। ক্রিশ্চিয়ানো জুনিয়রও আছেন আল নাসরের একাডেমিতে। সেখানে প্রতিভার স্বাক্ষর রাখায় তাকে পর্তুগালের অনূর্ধ্ব 15 দলে নেওয়া হয়েছে। অর্থাৎ কখনো শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করলে পর্তুগালের হয়ে খেলবেন রোনালদো পুত্র। চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের চ্যাম্পিয়ন দল পাচ্ছে 344 কোটি 65 লাখ টাকা। সেই সাথে রানার্স আপ দল পাবে 255 কোটি টাকা। এবারের আসরের মোট প্রাইজ মানে আগের বারের চেয়ে প্রায় 40 কোটি ইউরো বেশি, যা দেয়া হবে 3 ভাগে। সব হিসেব মিলিয়ে চ্যাম্পিয়ন দলের ব্যাংক অ্যাকাউন্টে যেতে পারে সর্বোচ্চ 1600 কোটি টাকা। কিন্তু প্রশ্ন একটাই, কে জিতবে এবারের চ্যাম্পিয়ন্স লিগ? বার্সেলোনা, ইন্টার মিলান, পিএসজি নাকি আর্সেনাল? ইউরোপের প্রায় প্রতিটি ক্লাবেরই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে নাম লেখানো। অন্য যে কোনো কিছুর চাইতে অর্থনৈতিক কারণটাও এখানে মুখ্য। এছাড়া গ্রুপ পর্বে যেতে পারলেও কয়েক মিলিয়ন অর্থ ঢোকে ক্লাবগুলোর ব্যাংক অ্যাকাউন্টে। এবার তো থাকছে তাদের জন্য আরও সুখবর, কেননা আগের বছরের তুলনায় চলতি টুর্নামেন্টের প্রাইজ মানি বেড়েছে বহুগুণ। পুরো টুর্নামেন্টের জন্য 243.7 কোটি ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 33,634 কোটি টাকা বরাদ্দ করেছে উয়েফা, যা আগের মৌসুম থেকেও 40 কোটি ইউরো বেশি। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাচ্ছে 2 কোটি 50 লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 344 কোটি 65 লাখ টাকা। রানার্স আপ দল পাবে 1 কোটি 85 লাখ ইউরো, অর্থাৎ 255 কোটি টাকা। আর সেমিফাইনাল থেকে বিদায় নেয়া 2 দলের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে 1 কোটি 50 লাখ ইউরো বা প্রায় 206 কোটি 79 লাখ টাকা।
এতে গেল 4 দলের মূল হিসাব। এখনো বাকি এই 4 দল সহ আরো 32 দলের অর্থ লাভের পরিমাণ। এবারের আসরে মোট 3 ভাগে দেয়া হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজ মানি, অংশগ্রহণ ফি, পারফরম্যান্স ভিত্তিক আয় এবং ব্রডকাস্ট রেভিনিউ ভাগ। নতুন ফরম্যাটের এই চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া 36টি দলের মধ্যে প্রতিটি দল পাচ্ছে 18.62 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 256.66 লাখ টাকা। পারফরম্যান্স ভিত্তিক আয় অর্থাৎ যে দল যত ভালো খেলেছে সেই অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে তাদের অর্থ। এই বিভাগের জন্য বরাদ্দ আছে মোট 91.4 কোটি ইউরো বা প্রায় 12,599 কোটি টাকা। র্যাঙ্কিং এর ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে এই অর্থ, যেখানে র্যাঙ্কিং এর 36 নম্বর দল পাচ্ছে 37.82 লাখ টাকা, আর যে দল শীর্ষে থাকবে তারা পাচ্ছে 136.50 লাখ টাকা। ক্লাবের বাজার মূল্য এবং র্যাঙ্কিং ও সম্প্রচার জনপ্রিয়তার উপর নির্ভর করবে ব্রডকাস্ট রেভিনিউ থেকে কত টাকা আয় করবে ক্লাবগুলো। এই বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে 85.3 কোটি ইউরো বা প্রায় 11,732 কোটি টাকা। তাহলে একটি দল সর্বোচ্চ কত টাকা পেতে পারে? অংশগ্রহণ ফির 256.66 লাখ টাকা, লিগ পর্বের 8 জয়ের জন্য 231.60 লাখ টাকা, নকআউট বোনাস 882.3 লাখ, র্যাঙ্কিং বোনাস 136.50 লাখ। সব মিলিয়ে একটি দল পাচ্ছে প্রায় 1,506.79 লাখ টাকা। এর সঙ্গে মার্কেট পুল থেকে পাওয়া অর্থ যোগ করলে আয় বেড়ে দাঁড়ায় 120 মিলিয়ন ইউরো, যা বাংলা টাকায় প্রায় 1,654 কোটি টাকা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। স্প্যানিশ লা লিগার ভাগ্য বার্সেলোনার দিকে আছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তবে শিরোপা ধরে রাখার আশা এখনই ছেড়ে দিচ্ছেন না তিনি। আগামী সপ্তাহে মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোতে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রাখলেন এই ইতালিয়ান কোচ। বার্সেলোনার বিপক্ষে জয় তুলে নিয়ে লিগে পয়েন্ট ব্যবধান 1-এ নামিয়ে আনার লক্ষ্য তার। চলতি লিগে শিরোপা জয়ের স্বপ্নে রিয়াল মাদ্রিদের বড় বাধার নাম বার্সেলোনা। সেল্টা ভিগোকে 3-2 গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে পয়েন্ট ব্যবধান 4-এ কমিয়ে এনেছে লস ব্ল্যাঙ্কোসরা। শিরোপা ভাগ্য এখনও বার্সেলোনার দিকে হেলে থাকলেও এখনই হাল ছাড়তে নারাজ কোচ কার্লো আনচেলত্তি। আগামী রোববার লা লিগায় বছরের চতুর্থ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মর্যাদার এই লড়াইয়ে চলতি মৌসুমের কোনো প্রতিযোগিতায় জয়ের মুখ দেখতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। তাই আগামী সপ্তাহের এল ক্লাসিকোতে জয় তুলে নিয়ে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান 1-এ নামিয়ে আনতে চান কোচ কার্লো আনচেলত্তি। যদিও লিগের ভাগ্য বার্সেলোনার দিকেই আছে বলে জানান তিনি। এল ক্লাসিকোতে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে এটা নির্ধারক। লিগ এখনো বার্সেলোনার হাতেই আছে, কারণ তাদের বিপক্ষে জিতলেও 1 পয়েন্টে পিছিয়ে থাকবো আমরা। শিরোপা ধরে রাখার মিশনটা সহজ হচ্ছে না রিয়াল মাদ্রিদ কোচের। মৌসুমে 3 এল ক্লাসিকোতে হারা এই ইটালিয়ান কোচের প্রত্যাশা দারুণ এক লড়াইয়ের। আত্মবিশ্বাসের সবটুকু উজাড় করে দিয়ে বার্সেলোনার মাঠে খেলতে যাব আমরা। সেখানে খেলতে পারা এবং লড়াই করতে পারা দারুণ এক বিষয়। 1 সপ্তাহ আগে কোপা দেল রেতে আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং জেতার খুব কাছেই ছিলাম। এবার ভালো কিছুর আশা করছি আমরা। সেল্টা ভিগোর বিপক্ষে 2 গোল আদায় করা কিলিয়ান এমবাপ্পে বার্সেলোনা ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন বলে মত কোচ কার্লো আনচেলত্তির। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।